সুপ্রিয় দর্শক, অর্থনীতির খারাপ সময় যাচ্ছে। গণরুষে বিদায় নিয়েছে আওয়ামী লীগ সরকার। দুর্দশাগ্রস্ত অর্থনীতি ঠিক করা বড় চ্যালেঞ্জ অন্তর্বর্তীকালীন সরকারের। আমি সাইদ আরমান অর্থনীতির চালচিত্রে এই পর্বে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আকাঙ্ক্ষা বাস্তবতা নিয়ে দেখাবো বিশেষ সাক্ষাৎকার। অর্থনীতিবিদ ডক্টর সেলিম রায়হান আমার অতিথি। তিনি বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সানেমের নির্বাহী পরিচালক। প্রিয় দর্শক, চলুন দেখা যাক তিনি কি পরামর্শ দিয়েছেন সরকারকে। অন্তর্বর্তীকালীন সরকারকে কি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে বলে আপনি মনে করছেন? আসলে তো অনেক সমস্যা আমাদের অর্থনীতির এই মুহূর্তে। মানে একটা হচ্ছে যে দীর্ঘদিনের পুঞ্জীভূত যে সমস্যাগুলো সেগুলো তো আছে, পাশাপাশি নতুন যে রাজনৈতিক সংকটের কারণে অর্থনীতির উপরে বেশ কিছু চাপ সৃষ্টি হয়েছে। তো অন্তর্বর্তীকালীন সরকারকে কিন্তু আমি আশা করব তারা কিছু প্রায়োরিটাইজেশন করবেন, যে ইমিডিয়েটলি কোন মেজার্সগুলো নেওয়া দরকার সেই দিকগুলো তারা নজর দেবেন। পাশাপাশি তারপরের যে দিকগুলো অর্থনীতির বিভিন্ন দিকগুলোকে নজর দেওয়া দরকার সেদিকে তারা দেখবেন। তো আমি মনে করি ইমিডিয়েটলি যে দিকটা নজর দেওয়া দরকার তার মধ্যে অবশ্যই মূল্যস্ফীতির যে বিষয়টা আছে অর্থনীতির দিক থেকে যদি আমি চিন্তা করি। কিন্তু আবার এটাও সত্য যে সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি কিন্তু স্থিতিশীল না, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতিও কিন্তু এখনও একটা অর্ডারে এসছে, এটা বলা যাবে না পুরোপুরি। তো এরকম একটা আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি একটা স্বাভাবিক জায়গায় না আসে, মূল্যস্ফীতি কমিয়ে আনাও কিন্তু কঠিন হবে। এবং অর্থনীতির যে উদ্যোগগুলো অর্থনীতির আমরা জানি যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আছেন, অর্থ উপদেষ্টা আছেন, এবং ডক্টর ইউনুস, ডক্টর ওয়াহিদুর মাহমুদ ওনারাও এই জায়গায় আছেন। ওনারা যে চিন্তাভাবনাগুলো করছেন সেগুলো কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যাবে কার্যকরী হবে না যদি সামগ্রিক একটা স্থিতিশীলতা না আসে। এরপরে যেটা আমার কাছে মনে হয় যে মূল্যস্ফীতির দিকটা যদি বলি, যে বিষয়গুলোকে আমি দেখেছি অন্তর্বর্তীকালীন সরকার তারা হাইলাইট করেছেন, এবং আমার কাছে মনে হয় খুব সঠিক পথে তারা আছেন। বাজারে যেমন সরবরাহ বাড়াতে হবে, পাশাপাশি মুদ্রানীতির জায়গায় কী ধরনের পরিবর্তন করা দরকার সেগুলো তারা আশা করি উদ্যোগগুলো নেবেন। রাজস্ব নীতির ক্ষেত্রেও আমার কাছে মনে হয় বেশ কিছু কর ছাড় দেওয়ার নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উপরে, এমনকি শুল্ক কমানোর প্রয়োজন আছে আমদানিকৃত পণ্যের উপরে। আর সামগ্রিকভাবে বাজার ব্যবস্থাপনায় যে একটা অনিয়ম নৈরাজ্য বিভিন্ন সময় আমরা দেখেছি, অসাধু ব্যবসায়ীরা তারা নানাভাবে তারা সুযোগগুলো নেয়, সেই দিকগুলো নজর দেওয়া দরকার। সুতরাং মূল্যস্ফীতি একটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। কিন্তু যেটা আমার কাছে মনে হয় যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রত্যাশা তো অনেক, বিশেষ করে আমরা অর্থনীতির যে বড় ফাঁক ফোকরগুলো আমরা দেখেছি, দুর্নীতি এবং লুটপাট ব্যাংকিং খাত থেকে শুরু করে কর খাত এবং বিভিন্ন জায়গায়, সেগুলোকে তারা কিভাবে নজর দিচ্ছেন, কিভাবে তার বিরুদ্ধে ব্যবস্থাগুলো নিচ্ছেন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কিভাবে অর্থনীতির এই গুরুত্বপূর্ণ খাতগুলোতে সংস্কারের তারা ফাউন্ডেশনটা ক্রিয়েট করছে। বাংলাদেশের প্রেক্ষাপটে প্রশ্ন তোলা যায় কিনা যে মুদ্রানীতি ঠিকমতো কাজ করছে না? এখানে দেখুন, এখানে একটা সমন্বিত উদ্যোগ দরকার। মুদ্রানীতি, রাজস্ব নীতি, বাজার ব্যবস্থাপনা, এমনকি সরকার ব্যাংক থেকে কিভাবে ঋণ নেবে তার মধ্যে একটা কোঅর্ডিনেশন থাকা দরকার ছিল, যেটা আগের সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে। সরকার কিন্তু কেন্দ্রীয় ব্যাংক থেকে বিপুল পরিমাণে ঋণ নিয়েছে, এবং সেই ঋণটাও কিন্তু মূল্যস্ফীতিকে উস্কে দিয়েছে। সরকার মুদ্রানীতির ক্ষেত্রে আমরা জানি দীর্ঘ সময় জুড়ে ৯/৬ যে একটা মানে অস্বাভাবিক একটা নীতি তারা ফলো করেছিল, এবং যখন তারা এটাকে রিল্যাক্স করার চেষ্টা করলো, বাই দ্যাট টাইম ইট ওয়াজ টু লেট। এবং রিল্যাক্স করলেও তারা পরিপূর্ণভাবে মুদ্রানীতি কিন্তু সেভাবে তারা কার্যকর করেনি। রাজস্ব নীতির সমস্যাটা আমি একটু আগেই বললাম, যে কর ছাড় দেওয়া, এবং সর্বোপরি যে পুরো বাজার ব্যবস্থাপনার মধ্যে মুদ্রানীতি কিভাবে কার্যকর হবে তার সাথে যেটা ইন্টিগ্রেটেড একটা প্রক্রিয়া চালু করা, সেটা কিন্তু তারা করেন। সুতরাং যেটা খুব দরকার ছিল, বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, এনবিআর, এদের মধ্যে একটা কোঅর্ডিনেটেড একটা এফোর্ট, এবং তার মধ্যে হয়তো অর্থ মন্ত্রণালয় একটা নেতৃত্ব দিতে পারত। সবচেয়ে দুর্ভাগ্যজনক জিনিস ছিল যে গত সরকারের আমলে আমরা এই অর্থনৈতিক সমস্যাগুলো সমাধানের জন্য কোনো সুস্পষ্ট কোনো নেতৃত্ব কিন্তু দেখিনি। ব্যাপারটা কি এরকম যে সরকার সংকটকে অস্বীকার করে কোনো পদক্ষেপ নেয়নি? এক ধরনের একটা ডিনায়াল কালচার তো আমরা দেখেছি, যে যখন আমরা এটাও দেখেছি যে ধরেন কোভিডের সময় আমরা বিভিন্ন গবেষণাও দেখেছিলাম যে একটা বিশাল সংখ্যক জনগোষ্ঠীর দারিদ্র্যসীমার নিচে পড়ে গেছে, সেটাকে অস্বীকার করা হয়েছে। অর্থনীতির যে সংকটগুলো, ফরেন রিজার্ভ যেভাবে দ্রুত পতন হচ্ছিল, রপ্তানি আয় এবং রেমিটেন্সের প্রবৃদ্ধি কমে যাচ্ছিল, মূল্যস্ফীতি লাফিয়ে বাড়ছিল,
তখন কিন্তু পুরো দায়ভারটা চাপিয়ে দেওয়া হচ্ছে রাশিয়া এবং ইউক্রেন ওয়ারে, এবং অভ্যন্তরীণ যে সমস্যাগুলো আছে এবং নীতিগত যে ব্যর্থতা আছে এবং সেখানে যে কার্যকরী উদ্যোগগুলো নেওয়া দরকার, এই সংস্কৃতি, এটাকে স্বীকার করার সংস্কৃতি কিন্তু আমরা বাজেটও, যদি আপনি মনে আছে যে অর্থমন্ত্রী উনি যে বাজেটে যেভাবে বলতেন, এগুলো কিন্তু অ্যাকনোলেজ করা হতো না। সুতরাং সমস্যাটা যদি স্বীকার করা না হয়, সমস্যার সমাধান কীভাবে হবে? তরুণরা যেহেতু আন্দোলন করে একটি সরকারের পতন ঘটালো, ঠিক সেই প্রেক্ষাপটে বেকারত্ব দূর করা অর্থাৎ কর্মসংস্থানের জন্য সরকারের কাছে আপনার কি সুপারিশ থাকবে? অনেক, আমার কাছে মনে হয় যে গত 1-1.5 দশকে আমরা দেখেছি বাংলাদেশে যে আমরা প্রবৃদ্ধি দেখেছি, অর্থনৈতিক প্রবৃদ্ধি, কিন্তু যেটা হয়নি সেটা হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি। এবং আমরাও বিভিন্ন সময় একটা সময় বলছিলাম যে জবলেস গ্রোথ কিনা, মানে কর্মসংস্থানবিহীন প্রবৃদ্ধি কিনা, আমরা যেটা দেখেছি। এবং তার কারণ একটা হচ্ছে যে কেন এত কর্মসংস্থান সৃষ্টি হয় না। কর্মসংস্থানের ক্ষেত্রে আমি হয়তো বলবো শোভন কর্মসংস্থান, ডিসেন্ট জবের কথা যদি বলি, তার একটা বড় কারণ হচ্ছে যে ব্যক্তি খাতে বিনিয়োগে কিন্তু এক ধরনের আমরা একটা স্থবিরতা দেখেছি, একটা দীর্ঘ সময় জুড়ে। এবং কর্মসংস্থান কিন্তু আসলে ব্যক্তি খাতে সৃষ্টি করতে পারে। সরকারি খাত কিন্তু এবারে যে তরুণরা যে আন্দোলন করলো কোটা ব্যবস্থার বিপরীত বিলোপ অথবা সংস্কার করার জন্য, সেটা কিন্তু সরকারি চাকরির জন্য। কিন্তু সরকারি চাকরি আসলে কতটুকু? সারা দেশ জুড়ে যে তরুণদের চাকরি অথবা শিক্ষিত তরুণদের মধ্যে যদি দেখি, সেখানে বেসরকারি খাতকে এগিয়ে আসতে হবে। সেই বেসরকারি খাতের একটা বিশাল অংশ, আমরা যদি ক্ষুদ্র মাঝারি শিল্পগুলোর কথা বলি, আমরা যদি গার্মেন্টস বাদে অন্যান্য শিল্পের কথা বলি, তারা কিন্তু খুব সাফার করেছে গত সরকারের আমলে। তারা ব্যাংক থেকে সেভাবে ঋণ পায়নি, তাদের যে নিজেদের যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করার ব্যাপারে দেখেনি, নীতি নির্ধারক সেভাবে আগ্রহী আছে। তাতে যেটা হয়েছে যে কর্মসংস্থান সেভাবে সৃষ্টি হয়নি, এবং তরুণদের একটা ক্ষোভের একটা বড় কারণ কিন্তু এই কর্মসংস্থানের বিষয়টা। সুতরাং আমি মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকারের একদম প্রায়োরিটি বেসিসে থাকতে হবে কিভাবে দেশে ব্যক্তি খাতের বিনিয়োগের যে একটা গতিশীলতা তারা আনতে পারে। আপনার কি মনে হয় আমরা তড়িঘড়ি স্বল্পোন্নত দেশের কাতার থেকে বেরিয়ে গিয়ে, যেটা শোনা যায় অনেকেই বলছে আমরা মধ্যম আয়ের দেশের কোনো ফাঁদে পড়ছে কিনা? এখানে দুটো বিষয় আছে। একটা হচ্ছে মধ্যম আয়ের যে ক্লাসিফিকেশন, এটা কিন্তু আসলে বিশ্ব ব্যাংকের ক্লাসিফিকেশন, আর স্বল্প উন্নত দেশ অথবা উন্নয়নশীল এটা হচ্ছে ইউনাইটেড নেশনস, জাতিসংঘের ক্লাস। সুতরাং দুটো আসলে উভয় মিলিয়ে ফেলার বিষয় না। কিন্তু এখানে আমি মনে করি অবশ্যই এখন থেকে 2 বছরের সামান্য অধিক সময়, মানে 2026 নভেম্বর মাসে আমরা কিন্তু স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হয়ে আসার কথা। আমি মনে করি যে এটাকে একটা রিথিং করার এখন প্রয়োজন আছে। বিশেষ করে অর্থনীতি যে গভীর যে ক্ষতগুলো সৃষ্টি হয়েছে নানা কারণে, আমরা যে কারণগুলো এখন ধরে আলাপ করলাম, তার মধ্যে দুর্নীতি যেমন আছে, ভুল নীতির যেটা সমস্যা, তারপরে আমাদের যে অর্থনীতির যে প্রবৃদ্ধি যে চলকগুলো, বিশেষ করে রপ্তানি, রেমিটেন্স, এগুলোরও ক্ষেত্রে গতিশীলতা অনেক দুর্বল হয়ে গেছে। এবং সামগ্রিকভাবে অর্থনীতির কিন্তু আর্থিক খাত থেকে শুরু করে কর খাত বিশাল ধরনের সমস্যা আছে। তো আমি মনে করি যে এই সময়ে আগামী 2 বছরের মধ্যেই বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে বের হয়ে গেলে যে এই মুহূর্তে যে বাণিজ্য সুবিধাগুলো পাচ্ছে সেগুলো অনেকগুলো কিন্তু হারাবে। আমি আশা করব এই ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার একটা হয়তো দ্রুত একটা টাস্ক ফোর্স গঠন করে অথবা একটা কয়েকজনকে দায়িত্ব দিয়ে পুরো বিষয়টাকে একটা ইভালুয়েট করার, একটা অ্যাসেসমেন্ট করার তারা চেষ্টা করবেন, এবং সেখান থেকে অ্যাসেস করে আসলেই আমরা জাতিসংঘের কাছে একটা অ্যাপিল করতে পারি কিনা যে আমাদেরকে আরও কয়েকটা বছর সময় দেওয়া হোক। এবং সেই দাবিটা কিন্তু আমার কাছে মনে হয় যে খুব অযৌক্তিক না। আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশের আরও 3 বছর সময় নেওয়া উচিত। সো 2026-এর বদলে বাংলাদেশ যদি অ্যাপিল করে যে আমরা 2029 সালে আমরা এলডিসি থেকে বের হয়ে যেতে চাই, এখন আমাদের 3 বছর অতিরিক্ত সময় দেওয়া হোক। অতীতে কিন্তু এরকম ঘটনা অন্যান্য এলডিসির ক্ষেত্রেও হয়েছে, সুতরাং এটা খুব অস্বাভাবিক দাবি নয়। এখন একটি বিষয় শোনা যাচ্ছে সরকার ব্যাংকিং খাতের জন্য একটি কমিশন করবে। আপনার কি মনে হয় এই কমিশনের কার্যপ্রণালী এবং কার্যবিধি কি হওয়া উচিত? ব্যাংকিং খাত আসলে ভয়ানক রকম দুরবস্থার মধ্যে, এবং আমরা যে বিভিন্ন হিসাবগুলো দেখেছিলাম খেলাপি ঋণ, আসলে প্রকৃত খেলাপি ঋণ আরও বেশি। এবং পাশাপাশি এখন যে যারা এই রাজনৈতিক এই পালাবদলের কারণে অনেক ব্যবসায়ীরা যারা আগের সরকারের সাথে ঘনিষ্ঠ ছিল তারা দেশ থেকে অনেকে চলে গেছে, এবং তারা যে বিপুল পরিমাণে ঋণ নিয়েছে অনৈতিকভাবে বিভিন্নভাবে, তারা এই ঋণ হয়তো আমার ধারণা সহসা ফেরত পাওয়া কঠিন। তো ব্যাংকিং খাতে বড় ধরনের কিন্তু যেটাকে বলা হয় যে হোল সৃষ্টি হয়েছে, এবং এইটাকে পূরণ করার জন্য একদিন এটা হবে না। সো যে কমিশনটা আসবে তাদের প্রথমেই যেটা দরকার হবে যে অ্যাকচুয়াল সিচুয়েশনটা কী ব্যাংকিং খাতের,
যে ক্ষেত্রে যেটা কিন্তু আমরা অতীতের সরকারের ক্ষেত্রে দেখেছি, আগের সরকারে নানাভাবে এগুলো কিন্তু হাইড করা হতো, তথ্যগুলোকে গোপন করা হতো, তথ্যগুলোকে ম্যানুফ্যাকচার করা হতো, ম্যানিপুলেট করা হতো, যাতে কিন্তু প্রকৃত চিত্র পাওয়া যেত না। তাই আমার কাছে মনে হয় প্রথমেই দরকার যে প্রকৃত চিত্রটা তুলে আনা, তারপরে দরকার যে কোন কোন জায়গায় কী হিসেবে প্রায়োরিটাইজ বেসিসে কী ধরনের পদক্ষেপগুলো নিয়ে পুরো প্রাতিষ্ঠানিক একটা সংস্কার করা যেতে পারে, জবাবদিহিতার জায়গাটা ব্যাংকিং খাতে। পরিবর্তিত পরিস্থিতি মনে হচ্ছে ব্যাংক কোনো মুদি দোকান বা চর দখলের মতো। এটি যৌক্তিক কিংবা অযৌক্তিক সেই আলোচনায় আমি যাচ্ছি না। না, এটা তো কোনোভাবেই প্রত্যাশিত না। এবং ব্যাংক খাতে আমরা তো আগেও দেখেছি কোনো একটা কোম্পানি একসাথে আলমে 8টা-9টা ব্যাংক তারা কিনে আছে, অথবা তারা বিভিন্ন রকম পরিবাররা তারাই পুরো নিয়ন্ত্রণ করছে। সুতরাং এই জায়গাটা তো একটা পুরো ক্যাওটিক একটা নৈরাজ্য ছিল, যেটাকে আমি একটু আগে বললাম যে নানাভাবে সেটাকে কাভার আপ করার চেষ্টা ছিল। তো এখন এই নৈরাজ্য বন্ধ করার উপায় হচ্ছে যে নীতিগুলো আছে ব্যাংকিং খাতে, কিন্তু ইতিমধ্যে আমাদের লিখিত অনেক নীতি আছে যেগুলো কোনোভাবে প্র্যাকটিস করা হতো না। সেই নীতিগুলোর ক্ষেত্রেও কোনো যদি সংস্কারের প্রয়োজন হয়, ব্যাংকিং কমিশন তারা যদি সাজেস্ট করেন, কিন্তু সেটা যেমন হবে, পাশাপাশি প্র্যাকটিসটা কী হচ্ছে, আসলে সেই নীতিগুলো অথবা রুলস অ্যান্ড রেগুলেশনসগুলো বাস্তবে মানা হচ্ছে কিনা, এবং মানার ক্ষেত্রে যে একটা পুরো প্রক্রিয়াটা যাতে স্বচ্ছ হয় এবং প্রক্রিয়া যাতে মানার ওই জবাবদিহিতাটা সৃষ্টি করতে পারে, সেই জায়গাটা কিন্তু আমাদের ফিরে যেতে হবে। তা না হলে ভয়টা তো আবারই থাকে যে আবার যদি কোনো ক্ষমতার পালা বদলে, আবার যদি এরকম এই গোষ্ঠীতন্ত্র তারা যদি ব্যাংকগুলোকে আবার ক্যাপচার করে, আমরা সেই দিনে ফিরে যেতে চাই না। গোষ্ঠীতন্ত্রের যে আমরা দাপট দেখেছি গত সরকারের আমলে ব্যাংক খাতকে কেন্দ্র করে, তার থেকে আমাদের মুক্ত হতে হবে। পরিচালকদের যে আতাতি ঋণ সেটি আমরা বন্ধ করতে পারিনি। আপনি বলছিলেন কেন্দ্রীয় ব্যাংকের আইন কানুন আছে, কিন্তু এখানে কি কেন্দ্রীয় ব্যাংকের তাহলে কোনো শাসন দুর্বলতা দেখছেন? অবশ্যই অনেক দুর্বলতা আছে। কেন্দ্রীয় ব্যাংক দেখুন, বাংলাদেশে একটা ডুয়েল অথরিটি আমরা দেখেছি। কেন্দ্রীয় ব্যাংক তারা ব্যক্তিগত ব্যাংকগুলোর উপর নজরদারি করে, আর অর্থ মন্ত্রণালয় তারা নজরদারি করে হচ্ছে সরকারি ব্যাংক। এই পুরো ডুয়েল অথরিটি বিলোপ করতে হবে। কেন্দ্রীয় ব্যাংকের হাতে সর্বময় ক্ষমতা দিতে হবে, এবং একটা প্রফেশনাল একটা টিমের, মানে গভর্নর থেকে শুরু করে পুরো যারা হবে, কোনোভাবে রাজনৈতিকভাবে অ্যাপয়েন্টেড হবে না। যেমন এখন দেখুন ডক্টর আহসান ইস মনসুর, উনি অ্যাপয়েন্টেড হলে গভর্নর, ওনার কোনো রাজনৈতিক কানেকশন নেই। আমরা কিন্তু এরকম গভর্নর অতীতে বাংলাদেশে দেখি, যার সঠিক একটা ব্যাকগ্রাউন্ড আছে এবং যার কোনো ধরনের পিছুটান নেই এবং কোনো ধরনের স্বার্থ নেই। এরকম যদি ভবিষ্যতে আমরা এরকম মানুষকে পাবো কিনা, সেই ব্যবস্থাটা কিন্তু আমাদের সৃষ্টি করতে হবে। এবং যে কথা আমি বারবার বলছিলাম যে কাগজে কলমে অনেক কিছু আছে, বাস্তবতা প্র্যাকটিস হয় না। আবার কাগজে কলমে বেশ কিছু জিনিসের পরিবর্তনও করতে হবে। কেন্দ্রীয় ব্যাংকে সেরকম স্বাধীনতা দিতে হবে। পার্শ্ববর্তী দেশ, আমরা যদি ভারতের কথা দেখি, আমরা যদি অন্যান্য এশিয়ার অনেক দেশ যারা এই ব্যাংকিং খাতে তারা কিন্তু খুব শক্তিশালী অবস্থায়, মালয়েশিয়া, ইভেন ইন্দোনেশিয়া, তাদেরও বিভিন্ন সময় সমস্যা হয়েছে, কিন্তু তারা কিন্তু এই সমস্যাগুলোকে কাটিয়ে তুলেছে। আমরা সেই ধরনের একটা ব্যাংকিং খাত, শক্তিশালী ব্যাংকিং খাতকে দেখতে চাই। আমরা নজিরবিহীন একটি ঘটনা দেখলাম ব্যাংকিং খাতে। গভর্নর টানা 4 দিন আত্মগোপনে থেকে পদত্যাগ করলেন। কেন্দ্রীয় ব্যাংকের কর্মীরা বিক্ষোভ করলেন গভর্নর যাতে না ফিরেন, ডেপুটি গভর্নররা যাতে আর ব্যাংকে না ফিরেন। আমরা পৃথিবীর কোনো দেশে এমন নজির দেখিনি। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, এটা খুব দুর্ভাগ্যজনক যে কেন্দ্রীয় ব্যাংকের যে গভর্নর ছিলেন আগে, আপনি দেখবেন এক ধরনের তারা একটা গোষ্ঠীতন্ত্রের প্রতিভূ হিসেবে ছিলেন, এবং খুব যে নাম যে আমরা দেখেছি ব্যবসায়ীরা খুবই প্রচণ্ড রকম দুর্নীতি করেছেন, ব্যাংক থেকে বিশাল রকম ঋণ নিয়ে তারা খেলাপে, তাদেরই এক ধরনের প্রতিনিধি হয়ে কেন্দ্রীয় ব্যাংক অথবা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন অথবা আরও গুরুত্বপূর্ণ পজিশনগুলোতে তারা ছিলেন, এবং এদের ভিতরে তারা বড় ধরনের নেক্সাস ছিল। এবং যে কারণে বিক্ষোভগুলো হয়তো আমরা দেখেছি যে এই নেক্সাসটা কীভাবে, নেক্সাসের বিরুদ্ধে একটা প্রতিবাদ হিসেবে আমরা দেখেছি। কিন্তু আমি যেটা দেখতে চাই যে নেক্সাসটা আমরা দেখেছি একটা অশুভ এই গোষ্ঠীতন্ত্রের প্রতিভূ হিসাবে, সেটা যেন আর ফিরে না আসে। এবং এটা ফিরে না আসার ক্ষেত্রে সবচেয়ে জরুরি হচ্ছে সেই জবাবদিহিতার সংস্কৃতিকে গড়ে তুলতে হবে। এবং জবাবদিহিতাটা শুধুমাত্র সেন্ট্রাল ব্যাংক না, অর্থ মন্ত্রণালয় থেকে শুরু করে সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রীরা এবং সরকারের প্রধান যিনি যে, তাকেও জবাবদিহি হতে হবে অর্থনৈতিক সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে। আমরা বিপুল পরিমাণ দায় দেনা করে খরচ মেটাচ্ছি, কিন্তু একটি বিষয় তো সত্য, আমাদের সামর্থ্য নেই, আমরা খরচ করছি এবং এই খরচ করে একটি আন্তঃপ্রজন্ম বৈষম্য তৈরি করছি। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? না, অবশ্যই আমি আপনার পুরো একমত। এবং গত সরকারের যে বিশেষ করে আমি বলবো যে শেষ 5-6 বছরে যে ঘটনাটা ঘটেছে, যত বেশি সরকার ব্যর্থ হয়েছে অভ্যন্তরীণভাবে নিজের আয়ের রোজগারের পথটা
গড়ে তুলতে, বিশেষ করে কর আহরণের মাধ্যমে সেক্ষেত্রে সাফল্য নেই, তত বেশি মাত্রায় তারা ঋণের উপর নির্ভর হয়েছে ব্যাংকিং খাত থেকে এবং বৈদেশিক সোর্স থেকে। এবং পাশাপাশি এটার সাথে আপনি দুর্নীতিটাকেও যোগ করেন, কারণ এটাও একটা দুর্নীতির বড় ধরনের উৎস হিসেবে কাজ করেছে। আমরা যে বড় বড় মেগা প্রজেক্ট দেখছি, সেই মেগা প্রজেক্টে কিছু কিছু হয়তো সাফল্য আছে, আমি অস্বীকার করবো না, পদ্মা ব্রিজ থেকে। তো এই মেগা প্রজেক্টকে কেন্দ্র করে বড় ধরনের একটা গোষ্ঠীতন্ত্র গড়ে উঠেছিল, যারা এখান থেকে বেশ পরিমাণে লাভ নিয়েছে এবং দুর্নীতি করেছে, এবং এটাও কিন্তু বিদেশি ঋণের ভারটা আমাদের বাড়িয়ে দিয়েছে। সুতরাং এখন বড় ধরনের সমস্যা হচ্ছে, দেখুন যে বড় বড় প্রকল্প নিয়ে যে এখন যে তথ্যগুলো বেরোচ্ছে, যে এগুলো যদি পরিপূর্ণভাবে যদি কমপ্লিট না হয়, যদি ফাংশন তারা যদি তাদের যে কারণগুলো তৈরি করা হচ্ছিল সেগুলো যদি বাস্তবায়িত না হয়, এবং এদের ঋণটা আমাদের ফেরত দিতে হবে বৈদেশিক মুদ্রায়। অর্থাৎ আমি একটু যদি বলতে চাই যে ধরুন একটা বিদ্যুৎ প্রকল্প, রূপপুরের কথাই চিন্তা করে দেখুন, এটা যদি বাস্তবায়িত প্রপারলি অন টাইম না হয়, বিদ্যুৎ যদি উৎপাদিত হয়ে আমাদের রপ্তানি আয়, আমাদের বিদেশি বিনিয়োগকে হিসেবে আকৃষ্ট করতে না পারে, তাহলে তার আয়টা কোত্থেকে আসবে? আমি তো টাকা দিয়ে বিদেশি ঋণ আমি শোধ করতে পারবো না, আমাকে বৈদেশিক মুদ্রা অর্জন করতে হবে। আমরা কিন্তু এমন একটা বড় ধরনের গভীর একটা দুষ্ট চক্রের মধ্যে পড়ে গেছি। আমি ধারণা করতে পারি যে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপরে বোঝাটা, চাপটা কী পরিমাণে, কারণ এই যে দুষ্ট চক্রগুলো সৃষ্টি হয়েছে বিভিন্ন জায়গায়, গভীর ক্ষত সৃষ্টি হয়েছে, এগুলো আইডেন্টিফাই করা যেমন জরুরি, পাশাপাশি এগুলো সমাধানের জন্য খুব সহজ কোনো পথ নেই, দ্রুত কোনো পথ নেই। এই পথটা কিন্তু আমাদেরকে হাঁটতে হবে এবং সমাধানের জন্য চেষ্টা করতে হবে। এবং বিদেশি ঋণের যে বোঝাটা এই মুহূর্তে কিছু কিছু তথ্যে যেরকম হয়তো অ্যাপারেন্টলি মনে হতে হবে জিডিপির অনুপাতে হয়তো অত বেশি না, কিন্তু আমি মনে করি যে সত্যিকারের তথ্য হিসাব যদি করি রিজার্ভের অনুপাতে এবং আমাদের ভবিষ্যতের আয়ের, রপ্তানি এবং রেমিটেন্স এবং বিদেশি বিনিয়োগের, বিদেশি মুদ্রার আহরণের যে আয়ের অনুপাতে কতটুকু, সেদিক থেকে কিন্তু আশঙ্কার একটা বড় জায়গা সৃষ্টি হচ্ছে। আপনি কি এটি স্বীকার করবেন কিনা, আপনারা যারা স্বাধীন গবেষণা করেন তারা গত 16 বছর কথা বলতে কিছুটা শঙ্কিত ছিলেন কিনা? অবশ্যই এই শঙ্কা তো সবার মধ্যেই ছিল, আমি মনে করি। আমরা অনেক সময় তো চেষ্টা করেছি, আমরা অনেক সময় কঠিন তথ্যগুলো বলেছি। আপনি যেমন একটা উদাহরণ দিলেন, করোনার সময় আমরা দারিদ্র্যের যে বিষয়টা বলেছি, সেটার ব্যাকল্যাশও আমরা ফেস করেছি। বিভিন্ন মন্ত্রীরা তারা আমাদের সম্পর্কে কঠিন কথা ভাবে তারাই করেছেন। আমরা ব্যাংকিং খাত নিয়ে খুব কড়া কথা বলেছি, ব্যাংকিং খাতে দুরবস্থা নিয়ে তারও ব্যাকল্যাশ আমরা নানা রকমভাবে ফেস করেছি। এটা খুবই সত্য যে যারা হয়তো সঠিক তথ্যগুলো নিয়ে তুলে ধরার চেষ্টা করেছেন, তারা নানা রকম সমস্যার সম্মুখীন হয়েছেন। বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স তারা যে প্রবৃদ্ধির তথ্যগুলো দিতেন, মূল্যস্ফীতির তথ্যগুলো দিতেন, সেগুলোকে আমরা খুব জোরালোভাবে চ্যালেঞ্জ করছি। মূল্যস্ফীতির আপনার মনে আছে সালেম থেকে আমরা যে গবেষণাগুলো থেকে করেছি, এই সমস্যাটা তো ছিলই। তো আমরা অনেকেই হয়তো সমস্যা ফেস করা সত্ত্বেও সাহস করে কথাগুলো বলেছি, কিন্তু অনেকে হয়তো আবার ওই সাহসটুকু সঞ্চয় করতে তাদের কষ্ট হয়েছে, নিজেদের উপর সেলফ সেন্সরশিপ ইম্পোজ করেছে। আমি তো মনে করি যে সেই ভয়ের সংস্কৃতি থেকে বের হয়ে আসা খুবই জরুরি, এবং ভয়ের সংস্কৃতি থাকলে সঠিক তথ্য জেনারেট হবে না। ক্ষমতার কেন্দ্রে যারা, আপনি যে একক কর্তৃত্ববাদের কথা বললেন, তাদেরকে সবসময় একটা রোজি পিকচার তুলে ধরা হবে, তারা জনগণ থেকে আরও বিচ্ছিন্ন হবে, এবং তার পরিণতি কি আমরা এই কিছুদিন আগে আমরা যেটা দেখলাম। তো স্বাভাবিকভাবে আমার কাছে মনে হয় যে এই সংস্কৃতি থেকে বের হওয়া এসে যদি আমরা সত্যিকার অর্থে একটা জবাবদিহিতা ভিত্তিক একটা সংস্কৃতি, একটা সমাজ গড়ে তুলতে পারি, তাহলে আমাদের অর্থনীতি এবং রাজনীতির একটা শুভ পরিবর্তন হবে। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন অর্থনীতিবিদ ডক্টর সেলিম রায়হানের বিশেষ সাক্ষাৎকার। তিনি বলেছেন যে ব্যাংকিং খাতে একটি দুষ্ট চক্র তৈরি হয়েছে, একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের শাসন দুর্বলতা নিয়ে তিনি উদ্বেগ জানিয়েছেন। আজ এখানেই শেষ করছি, দেখা হবে পরের পর্বে। চোখ রাখুন নাগরিক ইউটিউব ও ফেসবুক পেজে।